উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত, শাহবাগে উল্লাস, প্রজ্ঞাপনের পর আনন্দ মিছিলের ঘোষণা। ফ্যাসিবাদের পুনর্বাসন চায় না বিএনপি, জানিয়েছেন তারেক রহমান। কাজকর্মে সরকারকে স্বচ্ছতার পরিচয় দেওয়ার আহ্বান। হামিদের দেশ থেকে জড়িতদের ছাড় নয়, চলছে হাসিনাকে আনার চেষ্টা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোগান্তিকর কর্মসূচি না দেওয়ার আহ্বান। অবশেষে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে রাজি ভারত পাকিস্তান। সংকট সমাধানে আলোচনা হবে নিরপেক্ষ ভেন্যুতে। মোদি ও শাহবাজকে প্রধান উপদেষ্টার অভিনন্দন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাতে বৈঠক শেষে ব্রিফিংয়ে সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়ার সংশোধনী গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। সংশোধিত আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন কিংবা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। এছাড়া আগামী 30 দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথাও জানানো হয়েছে ব্রিফিংয়ে। রিপোর্ট করছেন রকুনুজ্জামান। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাকর্মীদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বন্দী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। সভা শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে বেশ কিছু সংশোধনী অনুমোদিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। এর পাশাপাশি বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। ধন্যবাদ। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাতে সন্তোষ প্রকাশ করেছেন শাহবাগের আন্দোলনকারীরা। উচ্ছ্বাস প্রকাশ করে মিছিল করেন এবং মিষ্টি বিতরণ করেছেন তারা। তবে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ না করা এবং জুলাই ঘোষণা না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন কেউ কেউ। এদিকে শনিবার গভীর রাতে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ রাজপথ ছেড়ে সবাইকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, প্রজ্ঞাপনের পর আনন্দ মিছিল হবে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরই শাহবাগে মিছিল বের করেন আন্দোলনকারীরা। এ সময় তারা ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দিয়ে শাহবাগ প্রদক্ষিণ করেন। এ খবরে অনেকেই আবার মিষ্টি বিতরণ করেন। এজন্য কেউ কেউ সরকারকে ধন্যবাদ জানান। সন্তোষ জানিয়ে তারা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন। আমাদের ছাত্ররা যে দেশের জন্য প্রাণ দিয়েছে, আজকে সেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এতে আমরা অনেক খুশি। জুলাই বিপ্লবে যে আহত ভাইরা আহত হয়েছে তাদের বিজয়। সরকার সিদ্ধান্ত নিয়েছে, এজন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে জানাই ধন্যবাদ। তবে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ না করায় এবং জুলাই ঘোষণা না দেয় আন্দোলনকারীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ আমরা এই রাজপথ ছাড়ব না। তাদের সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে বিচার না হওয়ার আগ পর্যন্ত, কিন্তু আমরা তো এটা চাই না। আমরা চাচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধ। এটা তো আগে থেকে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ ছিল, নতুন করে এই একটা মূলা ঝোলানো দরকার কি ছিল?
এদিকে গভীর রাতে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সরকারি সিদ্ধান্ত মেনে নিয়ে সবাইকে রাজপথ ছেড়ে দেওয়ার আহ্বান জানান। আমরা স্পষ্ট বলে দিতে চাই, ঘোষণাপত্র প্রণয়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার যে 30 দিন সময় দিয়েছে, এই 30 দিন সময়কে আমরা পর্যবেক্ষণের মধ্যে রাখবো। আমাদেরকে বলা হয়েছে পরশুদিন অর্থাৎ সোমবারে আমাদের আজকের যে ঘোষণা সরকার দিয়েছে সেটির প্রজ্ঞাপন পরিপত্র জারি হবে আগামী সোমবার। আমরা এই সোমবারে প্রজ্ঞাপন নিয়ে আমরা আনন্দ মিছিল করব। সে পর্যন্ত আপনারা সুতীক্ষ্ণভাবে মাঠের প্রতি আপনারা পর্যবেক্ষণ করবেন। একই সাথে সাথে আপনারা এখন নিরাপদে যার যার বাসস্থানে ফিরে যান। গুম খুন হত্যার জন্য আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের সরকার দ্রুত বিচার করবে বলে আশা আন্দোলনকারীদের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংবিধান লঙ্ঘনকারী, অবৈধভাবে ক্ষমতা দখলকারী, পলাতক স্বৈরাচারের পুনর্বাসন চায় না বিএনপি। অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের বিষয়ে স্বচ্ছ ধারণা থাকলে জনমনে বিভ্রান্তির সুযোগ থাকে না বলে মনে করেন তারেক রহমান। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বাংলাদেশকে কেউ যাতে আবারও তাবেদার রাষ্ট্র বানাতে না পারে এবং গণতন্ত্র বিরোধী কেউ মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে সজাগ থাকার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্পষ্ট করেই তিনি জানান, স্বৈরাচারের পুনর্বাসন চায় না দেশের জনগণ। যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে, দেশে অবৈধ সংসদ বা সরকার গঠন করেছে, যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। দেশের জনগণ, সরকার এবং রাজনীতিতে কোনোভাবেই গুম খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট, টাকা পাচারকারী, বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা, পতিত, পলাতক, পরাজিত, অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ। জনমনে বিভ্রান্তি তৈরি হয় এমন কোনো কাজ না করতে সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বলেন, সরকারের সব কাজেই স্বচ্ছতা জরুরি। সরকারের কার্যক্রম সম্পর্কে যাতে জনগণের সামনে একটা স্বচ্ছ ধারণা থাকে, এ কারণেই কিন্তু বিএনপি প্রথম থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের একটি কর্ম পরিকল্পনার পথ নকশা ঘোষণার আহ্বান বারবার জানিয়ে আসছে। সরকারের কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা যদি জনমনে থাকে, তাহলে জনমনে কোনো রকমের সংশয়, সন্দেহ কিংবা বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সুযোগ থাকে না। বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিগত দিনে বিভিন্ন ধর্মের মানুষের ওপর নির্যাতন তদন্তে সর্বদলীয় ও সর্বধর্মীয় নাগরিক তদন্ত কমিশন গঠনের কথাও জানান তারেক রহমান। পৃথিবীতে সত্য। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না। সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। বলেন, হাজার হাজার তরুণের প্রাণের বিনিময়ে দেশ রক্ষা হলেও এখন কঠিন সময় অতিক্রম করছে। রিপোর্ট করছেন চট্টগ্রাম থেকে নাসির উদ্দিন। শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর পলক গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হল যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। মাঠের পশ্চিম পাশে 2টি লং ভেহিকেল পাশাপাশি রেখে তৈরি করা হয় সমাবেশ মঞ্চ। বিকেলে সমাবেশ হলেও দুপুর থেকে নানা বয়সী লোকজন নানা ব্যানার ফেস্টুন নিয়ে আসতে থাকেন সমাবেশ স্থলে। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে বিকেল গড়াতেই সমাবেশ স্থল রূপ নেয় জনসমুদ্রে। পলক গ্রাউন্ড মাঠ ছাড়িয়ে উপস্থিত নেতাকর্মীদের স্রোত বয়ে যায় আশপাশের সড়কে। মাঠের বাইরে আশপাশের বিআরটিসি মোড়, সিআরবি মোড় এবং টাইগার পাস মোড় সহ আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। প্রচণ্ড গরমের মধ্যে বিএনপি নেতাকর্মীরা হাঁসফাঁস করে বারবার স্থান পরিবর্তন করলেও সমাবেশ এলাকা ছেড়ে যাননি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
হাসিনা পালিয়েছে, তার প্রেতাত্মারা এখনো আছে। আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের এই দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে যেতে, তারা ঠিক সঠিকভাবে সেই কাজটা এখনো করতে পারছেন না। ফলে মাঝে মাঝেই বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। সেই সমস্যাগুলো তাদেরকে আরো শক্তিশালী করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না। মির্জা ফখরুল বলেন, সবার আগে বাংলাদেশ, দেশের জনগণ গণতন্ত্র চায়, শান্তি শৃঙ্খলা চায়, নানামুখী ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে। আপনারাই পরাজিত করেছেন ফ্যাসিস্টকে, আপনারাই দাঁড়িয়েছেন তাকে দেশের বাইরে। সেই তরুণরা আবার জেগে উঠুন, আপনার অধিকার আপনারা জোর করে কেড়ে নিন। বন্ধুগণ, মাথা ঠান্ডা রেখে সজাগ থেকে আজকে সমস্ত চক্রান্ত এবং যে ষড়যন্ত্র আছে তাকে আমাদের ব্যর্থ করে দিতে হবে বন্ধুগণ। কিন্তু একটি কথা সবসময় মনে রাখতে হবে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে আমরা কোনো মতেই কোনো কিছু করতে দেব না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্র জিম্মি করার লক্ষণ দেখতে পাচ্ছি। যারা পায়তারা করছেন সাবধান হয়ে যান। নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে 31 দফার মাধ্যমে। কারো যদি কোনো তাদের নিজস্ব কর্মসূচি থাকে, তাদের ভাবনা থাকে, দর্শন থাকে দেশকে নিয়ে, তাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণকে বাইরে রেখে দেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেওয়া যাবে না। স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদল সভাপতি, ছাত্রদল সভাপতি সহ অনেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিষয়ে এসবি থেকে মন্ত্রণালয়ের কোনো নিষেধাজ্ঞার কাগজ পাঠিয়েছে কিনা তা জানা নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কিভাবে আব্দুল হামিদ দেশ ছাড়লেন সেটি তদন্ত করা হচ্ছে। 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। বলেন, আব্দুল হামিদের দেশ ছাড়ার পেছনে দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে ইন্টারপোল কাজ করছে বলেও জানান তিনি। আর জনভোগান্তি এড়াতে রাস্তা অবরোধ না করার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। ইনকোয়ারি কমিটিতে মনে হয় 3 দিন কার্য দিবসের ভিতরে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেইনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাবেক রাষ্ট্রপতিকে নিষেধাজ্ঞার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা ছিল এসবির পক্ষ থেকে আপনাদের কাছে পাঠিয়েছিল, সেই বিষয়ে আপনারা কতটুকু জানেন? আমাদের কাছে এরকম কোনো নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি না। দুই দেশের কয়েকশো নিরীহ মানুষের রক্ত ঝরার পর অবশেষে থামল ভারত ও পাকিস্তানের মধ্যকার তুমুল সংঘাত। চিরশত্রু দুদেশ তাৎক্ষণিক এবং পূর্ণ অস্ত্রবিরতিতে রাজি হয়েছে বলে শনিবার বিকেলে হঠাৎ করে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছে ভারত এবং পাকিস্তান দুই দেশই। সংকট সমাধানে নিরপেক্ষ ভেন্যুতে আলোচনা হবে, তবে ভারত এই আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। অস্ত্রবিরতিতে রাজি হওয়ায় দুদেশের 2 শীর্ষ নেতাকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন রিফাত জামান। আবারও সর্বাত্মক যুদ্ধের খুব কাছ থেকে ফিরল পরমাণু ক্ষমতাধর চিরশত্রু ভারত ও পাকিস্তান। গেল কয়েকদিন ধরে রক্তের বদলে রক্ত নেয়ার পর অবশেষে থামল তারা। গেল 4 দিনের পাল্টাপাল্টি ড্রোন ও মিসাইল হামলা, তুমুল সংঘর্ষ, ভারতের অপারেশন সিঁদুরের প্রতিশোধে পাকিস্তানের অপারেশন বুনিয়ানুম মারসুস শুরু। আর দুই দেশের নিরীহ মানুষ হত্যার পর যখন পূর্ণমাত্রার যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তখনই খবর এলো অস্ত্রবিরতিতে রাজি হয়েছে মোদি ও শাহবাজ সরকার। স্বস্তি ছড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তানের সাধারণ মানুষ তো বটেই, গোটা উপমহাদেশে। শনিবার বিকাল 5টা থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি।
শনিবার বিকেলে হঠাৎ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স প্ল্যাটফর্মে ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিবেচনা বোধ ও দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য দুই দেশকেই অভিনন্দন জানান তিনি। পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান তিনি ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রায় 48 ঘণ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ ঊর্ধ্বতন ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সাথে কথা বলার পর অস্ত্রবিরতিতে একমত হয়েছেন। সংকট সমাধানে ভারত ও পাকিস্তান একটি নিরপেক্ষ স্থানে আলোচনা করতে রাজি হয়েছে বলেও জানান তিনি। তবে এই আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে ভারত। এরপরে অস্ত্রবিরতির বিষয়টি নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসাক দার এক টুইট বার্তায় জানান, যুদ্ধ কোনো কিছুর জন্যই সমাধান নয়। এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তান সবসময় চেষ্টা করে যাচ্ছে। পাকিস্তান কখনোই নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে আপোষ করেনি বলেও মন্তব্য করেছেন তিনি। এরই মধ্যে সব ধরনের ফ্লাইটের জন্য খুলে দেওয়া হয়েছে পাকিস্তানের আকাশসীমা। শনিবার বিকেল 5টা থেকে স্থল, বিমান ও নৌবাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রেখেছে বলেও জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি জানান, দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা আলোচনার পর দুই পক্ষই সব ধরনের গোলাগুলি চালানো এবং স্থল, আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ রেখেছে। তবে অস্ত্রবিরতি কার্যকর হলেও সেনা, নৌ ও বিমান ভারতের এই তিন বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত ও সজাগ আছে বলে জানিয়েছে ভারতের সামরিক বাহিনী। পাকিস্তানের হামলা রুখে দেওয়া হয়েছে দাবি করে ভবিষ্যতে যদি আবার উত্তেজনা বাড়ে তার উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ার করে দিয়েছে ভারত। পাকিস্তান ও ভারত দুই দেশই এই অস্ত্রবিরতিকে নিজেদের সামরিক বাহিনীর গর্ব হিসেবে দেখছে। তবে কাশ্মীর ইস্যুতে বারবার সংঘাতে যাওয়া ভারত ও পাকিস্তানের এই অস্ত্রবিরতি শেষ পর্যন্ত কতদিন টিকে থাকবে সে প্রশ্ন থেকেই যায়। কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, দেশ দুটির রাজনীতিবিদরা দেশের ভেতরে নিজেদের জনপ্রিয়তা ও ভোট ব্যাংক বাড়াতে কাশ্মীর ইস্যুকে জিয়ে রাখতেই পছন্দ করেন। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। গত কয়েক দশকে পোশাক খাতে গিয়েছে অনেক, কিন্তু এই খাতটিতে অতিরিক্ত প্রাধান্য দেওয়া পণ্যের বৈচিত্র্যকরণে বাধা হিসেবে কাজ করেছে, এমনটা বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। তাদের মতে পোশাক খাতকে প্রাধান্য দিতে গিয়ে অনেক শিল্প খাত সামনে আসতে পারেনি। শনিবার রাজধানীতে এক হোটেলে গবেষণা প্রতিষ্ঠান PRI আয়োজিত বইয়ের মোড়ক উন্মোচন এবং আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এ সময় বক্তারা বলেন, গত 1.5 দশকে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার চাইলে ব্যবসা বাণিজ্যের জন্য ভালো কিছু করতে পারত, কিন্তু সেটি না করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্বৃত্তায়নের অর্থনীতি তৈরি করেছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী জানান, শ্বেতপত্র কমিটির সুপারিশ বাস্তবায়ন নিয়ে হতাশা রয়েছে। তবে অন্তর্বর্তী সরকার বেশ কিছু সংস্কার কাজ করে যাবে, তার সুফল মিলবে আর্থিক খাতে। বন্দর সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানিয়েছেন তিনি। That we cannot make systemic changes, whether it's with NBR or elsewhere, is that members of the private sector strike their own deals with the government. They're very much part of the nexus. Everywhere I look, there's a syndicate. There are people who would come to these seminars and tell us that this is what we need to do at the systemic level, and then have struck a side deal. মা অনন্য মায়া, মমতা আর আস্থার প্রতীক। মা সন্তানের ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে। সেই মাদের সম্মান জানাতেই মা দিবস। 24শে জুলাই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ সন্তানদের লাশ সামনে নিয়ে মাদের এক যন্ত্রণা রেকর্ড তৈরি হয়েছে বাংলাদেশে। এমন দুই মায়ের অবস্থা নিয়ে রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর, ক্যামেরায় ছিলেন আল মাসুম সবুজ। সন্তানের কবর চোখের সামনে, এমন দৃশ্য ভাবতেই ভারাক্রান্ত হবে যে কেউ। আর যেই মা তার আদরের সন্তানকে নিজ হাতে সাজিয়ে গুছিয়ে শেষবারের মতো এই গ্রস্থানে ঘুম পাড়িয়ে রেখেছেন, সেই মায়ের রাতের ঘুম তো মৃত্যু যন্ত্রণার মতোই। এই সন্তানকে প্রতি রাতে ঘুম পাড়িয়েই বিছানায় যেতেন মা। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদ রিদওয়ান শরীফ রিয়াদের মা তিনি। রাজধানীর উত্তরার অদূরে কামারপাড়া কবরস্থান আর নিজের বাসা, এই দুই গন্তব্যই এখন এই মায়ের সীমানা। রিদওয়ান শরীফ রিয়াদের ডাকনাম জয়। মা, বাবা ও বোনের আদরের জয় নেই, আছে তার প্রিয় সব জিনিসপত্র, যা এখন পরিবারটির কাছে স্মৃতির ক্যানভাস। হাতে পায়ে না, আমার ছেলের একদম মাথায় মেরে, আমার ছেলে ওখানে স্পটেড ছিল। আমার ছেলের একটা হাত, একটা পা না থাকতো,
জানে বেঁচে থাকতো তাহলে মাদার্স ডে চকলেট দিত, দুই ভাই বোনে মিলে চুড়ি কিনে দিত, চকলেট, জুতা, অনেক কিছু। কোন মাদার্স ডে এলেই দুইজন করে করে আমাকে জিনিস দিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সক্রিয় ছিলেন জয়। 19 জুলাই শুক্রবার উত্তরার 7 নম্বর সেক্টরের 27 নম্বর রাস্তায় পুলিশ এবং আওয়ামী লীগ নেতাদের হামলায় মাথায় গুলি লেগে শহীদের তালিকায় যোগ হয় জয়ের নাম। এদিকে জুলাই আন্দোলনে শহীদ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের 11 শ্রেণীর ছাত্র ফারহানুল ইসলাম ফাইয়াজকে হারিয়ে শোকে পাথর মা ফারহানা দিবা। একমাত্র ছেলের বই খাতা, পোশাক আশাক আর ছবির অ্যালবামই এখন তার সঙ্গী। নাস্তার জন্য ডেকেছিলাম, ওঠে না, ফোনটা পেয়ে হঠাৎ উঠে গেল। নাস্তা টাস্তা করে 11:30 থেকে 11:30 দিকে বের হয়ে গেছে। বাবাই ফোন দিয়েছিল যে ফারহানে তো গুলি লেগেছে, আমি একটু সিটি হসপিটালে যাচ্ছি। দেশের জন্য ছেলে তো আর ফিরে পাবো না। জুলাই আন্দোলনে শহীদদের মাদের জীবনে মা দিবস হয়তো বহুবারই আসবে, কিন্তু কখনো আর হবে না সন্তানের মা বলে ডাক শোনার ভাগ্য। হত্যাকারীদের বিচারে হয়তো কিছুটা শান্তি পাবে শহীদদের মায়েদের আত্মা, তাই দ্রুত বিচারের দাবি তাদের। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। গুম প্রতিরোধে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে বলে জানান অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ 2025 দ্বিতীয় খসড়া নিয়ে মতবিনিময় সভায় ডক্টর আসিফ নজরুল এ তথ্য জানান। তিনি বলেন, জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার উপর সংগঠিত মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সবকিছুই খুব প্রফেশনালভাবে নিষ্পত্তি করতে সরকার কাজ করছে বলেও তিনি জানান। মতবিনিময় সভায় শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার বলেছেন, গুমের মতো অপরাধের শাস্তি হিসেবে যাবজ্জীবন সাজায় যথেষ্ট, মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করার ক্ষেত্রে বেশি সময় লাগে, এতে করে বিচার বিলম্বিত হবার আশঙ্কা থাকে। যুদ্ধবিরতি কার্যকর না হলে বাংলাদেশের পাকিস্তান সফরকে ঝুঁকিপূর্ণ বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি মনে করেন, ক্রিকেটারদের পাকিস্তান সফরে পাঠাবার আগে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা জরুরি। এ মাসেই 5 ম্যাচের T20 সিরিজ খেলতে পাকিস্তান যাবার কথা বাংলাদেশের। তবে পাকিস্তান ভারত দুদেশ যুদ্ধবিরতিতে সম্মত না হলে অনিশ্চয়তা থাকবে এই সিরিজ। আনুষ্ঠানিকভাবে সফর বাতিল করেনি বিসিবি কিংবা পিসিবি, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জানিয়ে বিবৃতি দিয়েছে বিসিবি। শনিবার জাতীয় সুইমিং কমপ্লেক্সে প্রতিভা অন্বেষণ কর্মসূচির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এই সময় তিনি টাইগারদের পাকিস্তান সফর নিয়েও কথা বলেন। বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন তিনি, তবে সংযুক্ত আরব আমিরাত সফরে কোনো বাধা দেখছেন না তিনি। আগামী অক্টোবরে বিসিবি নির্বাচন হবার কথা রয়েছে, তার আগে গঠনতন্ত্র সংশোধন করা প্রয়োজন বলে মনে করছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ঠিক হবে না, পাকিস্তান এম্বাসি থেকেও আমাদেরকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি জানিয়েছে। বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তটা আপনাদেরকে জানাবে। নির্বাচনের টেন্টেটিভ তো মনে হয় অক্টোবরে। আমরা আশা করছি যে নতুন গঠনতন্ত্রের আলোকে নির্বাচনটা করা যাবে এবং আমরা ক্রিকেট না শুধু সকল স্পোর্টসে যেটা চাচ্ছি বিকেন্দ্রীকরণ। সার্চ কমিটির মেয়াদ আর বৃদ্ধি করা হবে না। একটা সার্চ কমিটি অলমোস্ট 7 মান্থ আমরা করছি, তবে আমাদের আরও কিছু কাজ রিফরমেশনের আছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত, উল্লাস শাহবাগে প্রজ্ঞাপনের পর আনন্দ মিছিলের ঘোষণা। ফ্যাসিবাদের পুনর্বাসন চায় না বিএনপি, জানিয়েছেন তারেক রহমান। কাজকর্মে সরকারকে স্বচ্ছতার পরিচয় দেওয়ার আহ্বান। হামিদের দেশ ত্যাগে জড়িতদের ছাড় নয়, চলছে হাসিনাকে আনার চেষ্টা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোগান্তিকর কর্মসূচি না দেওয়ার আহ্বান। অবশেষে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে রাজি ভারত পাকিস্তান, সংকট সমাধানে আলোচনা হবে নিরপেক্ষ ভেন্যুতে, মোদি ও শাহবাজকে অভিনন্দন প্রধান উপদেষ্টার।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavision news, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision এর সঙ্গে থাকায় ধন্যবাদ।